আজ আমি তোমাদের সাথে আমার মতো ক্ষুদ্র সাধারণ একটা মানুষের জীবনী শেয়ার করব। হয়তো খারাপ লাগবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই যে যেখানে আছো দোয়া করি আল্লাহ যেন সবাইকে অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন, নিখায়াত দান করেন। আমিন সুম্মা আমিন। আমাদের জন্য তোমরা দোয়া করবে, তোমাদের কাছে দোয়া চাই। তাহলে শুরুটা করি আমি আমার স্কুল লাইফ থেকে। তার আগের কথাও বলবো, যেমন কিছু বুঝে ওঠার আগেই আমার জন্মদাত্রী মা পরপারে চলে গেছেন। আমি আসলে তখন কিছুই বুঝি না, কিছুই জানি না। আমি কখনো আমার মাকে দেখেছি এমনটা মনে হয় না। সেই থেকে জীবন শুরু, স্ট্রাগল শুরু এবং বেঁচে থাকার জন্য লড়াই শুরু। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের আঁখি গ্যালারি। আমি চেষ্টা করব আমার জীবনের টুকিটাকি তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য। দুঃখ, বেদনা, ব্যথা, তার ফাঁকে ফাঁকে যদি কখনো হাসি, আনন্দ থাকে, সেগুলো যদি স্মরণে থাকে, চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য। লেটস গো স্টার্ট নাও। আমি আমাদের গ্রামের স্কুলে 1 থেকে 3 পর্যন্ত, অর্থাৎ 3য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি। তারপর আমার আব্বা যেটা করেছেন, মির্জাপুর টাঙ্গাইলে ভারতেশ্বরী হোমসে নিয়ে আমাকে 4 বাদ দিয়ে 5-এ ভর্তি করিয়ে দিয়েছেন। সেখানে পড়াশোনা করছিলাম। কিন্তু আমি আসলে এই যে এখন এত বয়স হয়েছে, এখনও আমি একা শুতে ভয় পাই। আর সেই ছোট্টবেলা তাহলে চিন্তা করে দেখো, আমাদেরকে একা একা শুতে দেওয়া হতো। যখনই আমাদেরকে বেডে যেতে বলতো, তখনই মনে হতো আমি চিৎকার করে কাঁদি। আমি কি করে একা থাকবো, এরকম করে মনে করো যে কাটাচ্ছিলাম। তারপরে সবসময় রাত হলেই কান্না করতাম। তবে ওখানে কিছু ভালো মেয়ে ছিল, ওরা আমাকে অনেক আদর করত। আমাদের ক্লাসেরই অনেক আদর করতো। আমার থেকে কিছুটা বড় বড় ছিল, খুব আদর করত। যেমন মীরা, যেমন মুন্নি, যেমন শাহিন, যেমন এরকম আরও কিছু নাম আছে, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। যাই হোক, পড়াশোনা করছিলাম এমনি করে। আর তখন আমি যখন ক্লাস 5-এ ওখানে ভর্তি হই, তখন যে চিত্রনায়িকা অরুণা বিশ্বাস, তিনি ছিলেন ভারতেশ্বরী হোমসে 10-এর ছাত্রী। আর তার সাথে আরও কতজন নাট্য অভিনেত্রী ছিলেন, আমাদের এক আত্মীয় ছিলেন। তিনি এখনও মাঝে মাঝে যে আপু ভারতেশ্বরী হোমসে তখন ক্লাস 10-এ পড়তেন, অরুণা বিশ্বাসের ক্লাসমেট ছিলেন, শামসুন নাহার আপা। তিনি এখন আমাদের একেবারে আত্মীয়, ঘরের আত্মীয়। তিনি মাঝে মাঝে কল দিয়ে বলেন, কি রে আখি, দেখ এখনও আমরা কত আছি, জলে আছি, তুই তো বুড়ো হয়ে গেছিস, রে কী ব্যাপার, এগুলো বলেন। যাই হোক, ওখানে যখন 5 থেকে 6-এ উঠলাম, 6-এ উঠার পরে যেটা হলো, ওখানে একটা মেয়ে, হেডমিস্ট্রেসের মেয়ে, মুর্শুদ্দি সেন বৌদ্ধ একজন হেডমিস্ট্রেস ছিলেন, তার মেয়ে এবং তার নিজের মেয়ে না, এটাতে তিনি নিঃসন্তান ছিলেন। তিনি তার বড় বোনের মেয়েকে লালন পালন করতেন। সেই মেয়েটা, আমার নামটাও খুব ভালো করে মনে ছিল, এই মুহূর্তে বলতে পারছি না। ওখানে আমরা যে হোমসে পড়তাম, তার পাশে প্রথম গেটটা, 4টা গেট পার হয়ে আমাদের স্কুলটা ছিল। দ্বিতীয় গেটে, আমাদের স্কুল থেকে বের হলে দ্বিতীয় গেটে ছিল শুধু টিচার্স কোয়ার্টারগুলো। সেখানে একটা পাকা পুকুর ছিল। সেখানে, আমি নামটা একদম আমার মুখে আসছে কিন্তু বলতে পারছি না, সেখানে সেই মেয়েটা খুব ভালো ছিল, খুব মিশুক ছিল। সেই মেয়েটা সেই পুকুরে পড়ে মারা গেল। মারা যাওয়ার পর যখন তার লাশটা আমাদের স্কুল মাঠে, চতুর্পাশে ফুল, আমাদের স্কুলটা ছিল রাউন্ড করা গোল শেপের, তার চারপাশে ছিল ফুলের বাগান, মাঝখানে আমাদেরকে পিটি করানো হতো। সেই মাঝখানে যখন এসে, খুব ছোট্ট ছিলাম তো, সেই মাঝখানে যখন এসে এনে তার লাশটা রাখা হলো, খুব ভয় পেয়ে গেলাম, ভীষণ রকম ভয় পেয়ে গেলাম। আর রাতের বেলা হলে না, ওখানে নানা ধরনের শব্দ শোনা যেত। এটা অনেকেই তখন বলতো যে এটা জিনভূত আছে এখানে। আর আমাদের রান্নার আয়োজন হতো 4 তলায়। যাই হোক, সেই আমি খুব নামটা মনে করতে পারছি না, যদি মনে পড়ে ভিডিও করতে করতে তোমাদেরকে বলে দিব। মেয়েটা যে কি সুন্দর ছিল, তাকে ফুল দিয়ে সাজানো হলো তার লাশটাকে।
সেই থেকে অনেক ভয় পেলাম। রাত হলে অনেক কান্না করতাম। আর প্রত্যেক মাসে আমি মাঝখানে একটা কথা বলি, তোমরা ভিডিওটা যদি দেখো না অনেক কথা জানতে পারবে। মাঝখানে যখন মানে ও মারা যাওয়ার পরে ভীষণ ভয় পেতে থাকলাম। এমনি করে আরও কিছু মাস পার করলাম। অনেকেই ওর মৃত্যুতে ভয় পেয়ে গিয়েছিল, ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। রাত্র হলে একটা বিদঘুটে সাউন্ড হতো, যেটা অনেকেই বলেছে তারা শুনেছে, ইভেন আমিও শুনেছি, কিরকম কান্নার শব্দ হতো। তারপরে যেটা হলো সেটা হলো এমনি করে ক্লাস 6টা কোনো রকমে প্রায় শেষের দিকে এলাম। যখন ফাইনাল পরীক্ষা চলছিল, আমি আমার আব্বাকে, তখন তো চিঠির যুগ ছিল, আমি আমার আব্বাকে একটা চিঠি লিখলাম, আব্বা আপনি আমাকে এখান থেকে নিয়ে যান, আপনি যদি আমাকে এখান থেকে নিয়ে না যান আমি মরে যাব। এমনি করে সময় পার করছিলাম। যখন ফাইনাল পরীক্ষা দিচ্ছিলাম তখন আমি আমার আব্বাকে, তখন তো চিঠির যুগ ছিল, আমি আমার আব্বাকে চিঠি লিখলাম যে আব্বা আপনি আমাকে এখান থেকে নিয়ে যান, না হয় আমি মরে যাব, এখানে আমি থাকতে পারবো না, আমার অনেক ভয় পাই, আমার অনেক ভয় লাগে, আমি খুব কষ্ট পাচ্ছি। শুনেছি তখন যখন আমার আব্বা চিঠি পেয়েছেন, আব্বা আমাদেরকে প্রচণ্ড রকম ভালোবাসতেন। এমনি করে সময় পার করছিলাম। যখন ফাইনাল পরীক্ষা দিচ্ছিলাম তখন আমি আমার আব্বাকে, তখন তো চিঠির যুগ ছিল, আমি আমার আব্বাকে চিঠি লিখলাম যে আব্বা আপনি আমাকে এখান থেকে নিয়ে যান, না হয় আমি মরে যাব, এখানে আমি থাকতে পারবো না, আমার অনেক ভয় পাই, আমার অনেক ভয় লাগে, আমি খুব কষ্ট পাচ্ছি। শুনেছি তখন যখন আমার আব্বা চিঠি পেয়েছেন, আব্বা আমাদেরকে প্রচণ্ড রকম ভালোবাসতেন। আমার আব্বা সহ সকল মৃত মুসলমান। কুমিল্লায় আমাকে ক্লাস 7 বাদ দিয়ে 8-এ ভর্তি করানো হলো। 8-এ আমার সাথে বান্ধবী ছিল, একদম ক্লোজ ফ্রেন্ড ছিল আমাদের, লুনা, জেসমিন, চেমন আর আমি, আমরা 4 জন ছিলাম ভীষণ রকম ভালো বান্ধবী। ওখানে 8-এ পড়ে, যেটা বলছিলাম আর কি, 8, 9, 10 শেষ করে তারপরে আমরা সবাই মিলে 3 জনই মিলে আমরা কুমিল্লা মহিলা কলেজে, সরকারি মহিলা কলেজে, ওমেন্স মহিলা কলেজে ভর্তি হলাম। ওখানে মাসখানেকের মতো ক্লাস করে দেন আমার মেজো বোন, আমাকে তখন তার বিয়ে হয়েছে, আমি যখন ক্লাস 5-এ পড়ি তখনই আমার মেজো বোনের বিয়ে হয়। তখন ওরা আলাদা বাসা নিয়েছে, আমাকে ঢাকায় নিয়ে গেল। ঢাকায় এনে তারপরে ওখানে প্রাইভেটভাবে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে সেকেন্ড ডিভিশন পেয়েছিলাম, হায়ার সেকেন্ড ডিভিশন পেয়ে দেন আমি ঢাকা ফার্মগেটের তেজগাঁ কলেজে ভর্তি হই ডিগ্রিতে, বিএতে। সেখানে পড়াশোনা করি। আমার আসলে পড়াশোনা খুব একটা নেশা ছিল না। আমি এটার ব্যাপারে আমি আমার মেজো আপা, বেবি আপাকে সেলুট জানাবো, উনি আমার উদ্যোক্তা ছিলেন। আমি তো মোটামুটি আল্লাহর রহমতে একেবারে খারাপ ছাত্রী ছিলাম না, আর বাংলায় তো মোটামুটি সবসময় আল্লাহর রহমতে খুব ভালো ছিলাম। কিন্তু সেই আমি যখন আমার ডিগ্রি পরীক্ষা সিট পড়লো মিরপুর বাংলা কলেজে, আমি সেখানে পড়ব। আমাদের প্রথম পরীক্ষাটা ছিল বাংলা, আর বাংলায় মোটামুটি আমি জানি আমার টিচাররা আমাকে কত ভালোবাসতেন, বাংলার নাম্বার দিতেন, কত বেশি বেশি নাম্বার দিতেন। সেই আমি ডিগ্রি পরীক্ষা দিতে গিয়ে প্রশ্ন দেখে কেঁদে দিয়েছি, কি আবোল তাবোল লিখে দিয়ে আমি বাসায় চলে এসেছি। মানে এত কঠিন প্রশ্ন সেবারে হয়েছিল, সবাই হতভম্ব হয়ে গিয়েছিল, কেউ ভালো করে বাংলা পরীক্ষা দিতে পারেনি, সবাই কাঁদছিল পরীক্ষা শেষে। তারপরে আমি বাসায় এসে বলি আমি আর পড়াশোনা করব না তো করবই না। তারপরে আমার মেজো বোন বললেন ঠিক আছে সেটা পরে দেখা যাবে, মন খারাপ করস কেন, পড়াশোনা করবি না কোনো কথা হইল, ঠিক আছে অসুবিধা নাই, তুই এবার পরীক্ষা যদি দিতে না চাস দিস না, তোর অনেক মন খারাপ হয়ে গেছে আমি দেখতে পাইতেছি, দিস না, তারপর দেখা যাবে। সেই বোনের আল্লাহ পাকের হুকুম সব কিছু, এই বোনের উসিলায় তারপর যেটা হলো, আমি আবার দ্বিতীয় বছরে ডিগ্রি পরীক্ষা দিলাম, দেওয়ার পরে সেকেন্ড ক্লাস পেলাম আলহামদুলিল্লাহ। তারপরে যেটা হলো, আমি ঢাকা জগন্নাথ কলেজে মাস্টার্স ভর্তি হলাম, মেন সাবজেক্ট নিলাম ইসলামিক হিস্ট্রি, আর একটা সাবজেক্ট নিতে হয় যেটা না বাধ্যতামূলক না, সেটা নিলাম আমি সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞান। সেখানে ক্লাস করাকালীন যখন জগন্নাথে পড়াশোনা করছিলাম তখন আমার বড় আপা, শ্রদ্ধেয়া বড় আপা, আমাদের মায়ের মতো যিনি আমাদের
আমাদেরকে সবসময় মুরগির ছানার মতো করে আগলে রেখেছেন। সেই বড় আপা বললেন যে এক কাজ করতো আখি, তুই বিএড একটা ইন্টারভিউ দে, যদি হয়ে যায়, এটা তো রাতে ক্লাস করিস, তাহলে যেটা করতে পারবি তুই দিনের বেলায় বিএডটা কমপ্লিট করে ফেলতে পারবি, মাত্র 10 মাসের একটা কোর্স। তখন আমি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে বিএডে পরীক্ষা দিলাম। তারপরে যখন রেজাল্ট আনতে গেলাম, গিয়ে দেখি আমি মেইন লিস্টে আসিনি, ওয়েটিং লিস্টে আছি। যাই হোক, তারপরে আমি যেটা করতাম, আমি রাতে আমার চাচাতো বোন শান্তি আপা, সন্ধ্যার সময় আমরা 5টার দিকে কলেজে চলে যেতাম স্কুটারে করে, আবার স্কুটারে করে শান্তি আপা আমাকে বাসায় নামিয়ে দিতেন। ওখানে ক্লাস করতে যেতাম। আর ভোর 6টার আগে, কারণ 6:30 না 7টা আমাদের অ্যাসেম্বলি ছিল বিএডে, ভোর 6টার আগে উঠে নাস্তাও খেতে পারতাম না, বিএডে চলে যেতাম। ওখানে গিয়ে ক্লাস করে ওখান থেকে এসে 8 থেকে 9টা টিউশনি করে, মানে একসাথে ব্যাচে বসাতাম, টিউশনি করে তার ফাঁকে নামাজ আদায় করতাম, তার ফাঁকে খাবার দাবার সারতাম, তারপরে ঝটপট রেডি হয়ে বিকেল 5টা না 4টার মধ্যে বেরিয়ে যেতাম মাস্টার্স, জগন্নাথে কি মাস্টার্স পড়ার জন্য। তারপরে ওখান থেকে ফিরতে ফিরতে আমাদের রাত 10টা, 10:30, 11টা হয়ে যেত। স্ট্রাগল করেছে জীবনে, অনেক স্ট্রাগল করেছে। এখন মনে হয় যে আসলে জীবনটা আমাদের কাছে অনেক কঠিন ছিল, কিন্তু আল্লাহর পরে বাবা ভাই বোনরা ছিলেন বলে এতখানি আসতে পেরেছি। আমার বাবার মতো দুলাভাই যিনি মারা গেছেন, তিনিও আমাদেরকে অনেকভাবে আমাদেরকে মানুষ হওয়ার পিছনে অবদান দিয়েছেন, তার অবদান আমরা কখনো অস্বীকার করতে পারবো না। তারপর একটা সময় 10 মাস পরে বিএডে মোটামুটি আল্লাহর রহমতে ভালো রেজাল্ট করেছিলাম, হয়তো ফার্স্ট ক্লাস পাইনি, কিন্তু প্রায় ফার্স্ট ক্লাস মার্কই ছিল। বিএড করে যখন বিএড কমপ্লিট করলাম, তখন বড়াপা বললেন যে আচ্ছা তুই এমএডটা করে ফেল, বিএডটা করতে পারলে কিন্তু ভালো রেজাল্ট করলে এমএডের জন্য কোনো ইন্টারভিউ দিতে হয় না। আমি বিএড করেছি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে, যেটা ঢাকা কলেজের পাশে, নিউ মার্কেটের, এই যে গাউসিয়া নিউ মার্কেটের পাশে। তারপরে ওখান থেকে বিএড করেছি। তখন আপা যখন বললেন যে তুই এমএড করে ফেল, আসলে আমি একটু পড়া ফাঁকিবাজ ছিলাম, আমার ইচ্ছে ছিল না। যাই হোক, তখন মাস্টার্স আমি ফার্স্ট ইয়ার শেষ হয়নি, ফার্স্ট ইয়ার মানে শেষ হওয়ার পথে প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে আমরা 3 মাস না কয় মাস ছুটি পেয়েছিলাম। এর মধ্যে আমার এক ফ্রেন্ড বর্ণালী পান্ডে, ও আমাকে খুব ভালোবাসতো, এখনও ভালোবাসে। ও আমাকে বলল, আখি একটা আমেরিকান প্রজেক্ট এসেছে, একটা কাজ, সেটা 2 মাসও শেষ হতে পারে, 3 মাসও শেষ হতে পারে, তুই কি করবি? এখনও যার সাথে সংসার করছে তার সাথে তখন প্রেম করত। তখন বলল যে তুই যদি করতে চাস, আমিও করছি, দীপঙ্কর করছে, তাহলে তোকে আমরা ওখানে ঢুকিয়ে দিব। আমি তখন মাস্টার্স ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছি। তারপরে ওর কথায় আমি তো খুব ভীতু, বরাবরই অনেক ভীতু ছিলাম। ও বলল যে হ্যাঁ আমি তোকে নিয়ে যাব, আমরা একসাথে ফিরবো, আমরা পাশাপাশি থাকতাম, একেবারে মানে এমন পাশাপাশি যে আমার জানলা দিয়ে হাত দিয়ে ওকে ধরা যেত। তারপর আমরা একসাথে যেতাম, একসাথে আসতাম। ওখানে কাজ নিলাম, কাজ নিয়ে খুব ভালো লাগছিল। ওখানে কাজ করে দীপঙ্কর দা, দীপালি, শাহিন, আমাদের এই যে বর্ণালী পান্ডে, বলু, আরও অনেকে ছিল, সেই সাথে তোমাদের ভাইয়াও ছিল। পরে শুনেছিলাম তোমাদের ভাইয়াকে নাকি দীপঙ্কর দাই কীভাবে চিনতেন, তিনি জব দিয়েছিলেন। তখন আমার বান্ধবী বর্ণালী পান্ডে যে বললো আখি এই ছেলেটাকে আমার খুব ভাল লাগে, যদিও ছেলেটার পজিশন ওরকম কিছুই নাই, কিন্তু আমার খুব ভাল লাগে, আর তোদের ফ্যামিলি তো অনেক ভালো, হয়তো ফেলে দেবে না, একটা কাজ কর না, তুই বল আমাকে। দীপঙ্করও আমাকে এই কথা বলছে, তুই তো ছোট্টবেলা থেকে একটু আদরের পাগল, তুই কি ছেলেকে বিয়ে করবি, করলে আমরা ব্যবস্থা করতে পারি। আসলে সেই সময়টা বয়সটা খুব একটা বেশি ছিল না, যদিও এমএ পড়তাম, একটু পাগলামি মাথায় চেপেছিল। আমি প্রথম নিষেধ করেছিলাম, বলেছিলাম যে না, এটা আমি কখনো করব না, আমার বোনরা, দুলাভাইরা, আমার আব্বা অনেক কষ্ট পাবে।